স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? নিশ্চুপ রিচার্ড। এলিজাবেথ কেঁপে কেঁপে আবারও বলল। কেন নিয়ে যাচ্ছেন আমাকে? চুমু খেতে। চকিতেই দূরে সরে গেল এলিজাবেথ। দুহাতে নিজের শরীর ঢেকে নিচে বসে পড়ল। রিচার্ডের চেহারা আচ্ছাদিত মাস্কের অন্তরালে ক্রোধ তিরতির করে বাড়তে থাকে। এবার শুধু নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার অপেক্ষায়। আর সেটাই হলো। রিচার্ড মাস্ক হেলমেট খুলে ফেললো হুড়হুড় করে। প্রকাশ পেল চেহারার রেখাগুলো। নীল চোখজোড়া জলজলে অগ্নিশিখার মতো প্রজ্বলিত হয়ে উঠল, যেন এক ক্ষুধার্ত হিংসা যা ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। জ্যাকেটের ভিতর থেকে গান বের করে আবারও গান পয়েন্ট করে এলিজাবেথের মাথায়। গতি হারিয়ে হৃদস্পন্দন স্থির হয়ে যায় এলিজাবেথের। গরম জবথব হয়ে কাঁপতে থাকে। ভয় ও উত্তেজনায় অস্থির হয়ে পড়েছে। হঠাৎ করেই মাথায় আসে তাকবীরের কিছু সতর্ক বাণী। যারা ভয় দেখায় তাদের উদ্দেশ্যই থাকে ভয় সৃষ্টি করা। আর যাদের ক্ষতি করার ইচ্ছে থাকে তারা সময় নষ্ট না করে সরাসরি কাজ করে। তোমাকে সবসময় আত্মবিশ্বাসী থাকতে হবে। ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করতে হবে। বুঝে নিতে হবে কোনটা আসল হুমকি আর কোনটা শুধুই হুঁশিয়ারি। যতই পরিস্থিতি কঠিন হোক, কখনো উত্তেজনায় পা ফেলে না। শান্ত থাকো, কারণ তুমিই নিজের রেস্কিউ। এই দুইটি প্রজ্ঞাময় বাণী এলিজাবেথের মনে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। সহসায় উঠে দাঁড়ায়। এ কদিনে খুব ভালো করেই বুঝতে পেরে গিয়েছে রিচার্ডের উদ্দেশ্য শুধুমাত্র তাকে কষ্ট দেওয়া, নয়তো মেরে ফেলার পরিকল্পনা থাকলে এত সময় নষ্ট করার প্রয়োজন ছিল না। রিচার্ডের কাছে সেই ক্ষমতা সব সময়ই ছিল, বিশেষ করে এলিজাবেথের মতো একজন এতিমকে। বাঁকা হাসলো রিচার্ড। গান নামিয়ে আবারও জ্যাকেট রেখে দিল। আবার এগিয়ে দিল হেলমেট, হাতে নিয়েও নিল এলিজাবেথ। তবে আদতেও জানে না এটা কিভাবে পড়তে হয়। চোখ জুড়ে নানান কৌতূহল বস্তুটি নিয়ে এপাশ ওপাশ ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। বিরক্ত হয় গ্যাংস্টার বস। সময় নষ্ট করা একদমই পছন্দ নয় গ্যাংস্টার বসের। চ উচ্চারণ করে রিচার্ড হেলমেট নিজে থেকেই পরিয়ে দিতে এগিয়ে আসলো। রিচার্ড সান্নিধ্যে আসতেই গা শিউরে ওঠে এলিজাবেথের। রিচার্ড তা বুঝতে পেরেই আরো নিকটস্থ হলো। ওষ্ঠপুটে বক্র হাসি। এলিজাবেথ রিচার্ডের বুকের মাঝ বরাবর। এলিজাবেথ নত দৃষ্টি নিবিষ্ট করে রাখে। রিচার্ডের ঠান্ডা হাতের শীতল স্পর্শ গালে লাগতেই শরীর জুড়ে তরঙ্গ খেলে গেল এলিজাবেথের। কিছুটা নড়ে চড়ে উঠল। এক অদ্ভুত শিউরে কেঁপে উঠল বারবার প্রতিবার রিচার্ডের স্পর্শে। কি ডার্লিং, আমার স্পর্শ এনজয় করছো কবে থেকে? ঠোঁটে ঠোঁট চেপে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকলো এলিজাবেথ। নিভুস্বরে তেজ নিয়ে বলল, একদম বাজে কথা বলবেন না। আমি মানুষটাই একেবারে বাজে। কি সুখ পান অন্যকে কষ্ট দিয়ে? দ্যাট সিক্রেট। বললে পৃথিবীতে আর একটাও মানুষ থাকবে না, সব জানোয়ার হয়ে যাবে আমার মতো। আপনি এর থেকেও নিকৃষ্ট। যেমন? নরপিশাচ। সুযোগ পেয়ে চিবিয়ে চিবিয়ে বলতেই থাকলো এলিজাবেথ আজ। তবে অবাক করে দিয়ে রিচার্ড আজ রাগে না, বরঞ্চ আরো আগ্রহ বাড়িয়ে জানতে ইচ্ছে করছে নিজের ব্যাপারে। রিচার্ডের কণ্ঠে মৃদু হাসি। হাসিটা বরাবরের মতোই দেখা দিল না। দন্তপাট কিছুটা গম্ভীর হয়ে গেল। স্বরের এক অদ্ভুত দৃঢ়তা। নরপিশাচের থেকেও ভয়ঙ্কর। আমি তাও মানুষ নই, আমি একেবারে দানব। শোনা গেল এলিজাবেথের নাক টানার শব্দ। বিরক্তে কপাল কুঁচকে ফেললো রিচার্ড। কণ্ঠের ভেতর গলা আটকে এলো কান্নায়। ফ্যাঁসে শব্দে বলল এলিজাবেথ, এর পিছনে কি কোনো অজানা কষ্টের পাহাড় লুকিয়ে আছে, নাকি শুধু হিংস্রতা থেকেই সব কিছু? উচ্চারণে হাসলো রিচার্ড। সরে আসলো এলিজাবেথের থেকে। উন্মাদনায় মেতে উঠল যেন। হাসতে হাসতেই প্রত্যুত্তর করলো, আমার মানুষকে কষ্ট দিতে ভালো লাগে রেট। এতক্ষণে মাথা উপরে তুলল এলিজাবেথ। একটু পরপর ভেঙে আসছে ঠোঁট। বিষাদে আবারও চোখ নামিয়ে ফেলে এলিজাবেথ। আমার দেখা সব থেকে নৃশংস মানুষ আপনি।
আতর্কিতে চমকে গেল এলিজাবেথ। রিচার্ড ঝড়ের বেগে তেড়ে এসে চেপে ধরল ওর কণ্ঠনালী। হাতের দৃঢ়তা এতই যে চোখ ঝাঁপিয়ে অঝরে পানি পড়তে থাকে। গ্যাংস্টার বসের শিথিল হয়ে যাওয়া মস্তিষ্কটি ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক আত্মায়। যেন সবকিছু স্থগিত রেখে সে আবার তার অন্ধকার ভুবনে ডুব দিল। হিংস্রতার প্রভাবে ভেতরকার অন্ধকার আবারও জেগে ওঠে। ক্রোধে গলা ছেড়ে চেঁচালো পৈশাচিক সাইকো মস্তিষ্ক। এই ঘৃণাগুলোকে বাঁচিয়ে রাখ। এই ঘৃণা মিশ্রিত চোখগুলো শুধু আমাকেই দেখবে। এর ভাগ আমি কাউকে দিতে রাজি নই। পরপর ছেড়ে দিয়ে সরে আসে রিচার্ড। গলায় চেপে ধরে হাঁপাতে থাকে এলিজাবেথ। এরই মধ্যে রিচার্ড গিয়ে বাইকে উঠে বসে। জোরে জোরে হর্ন বাজাতে থাকে। এলিজাবেথ আর ঝামেলা বাড়াতে চাইল না। নিজের করুণ হালত মেনে নিয়ে বাইকের কাছে গেল। কান্নার জর্জরিত বেঁচে আসা কণ্ঠে নিভুজ স্বরে বলল, এভাবেই কোনো গার্ড ছাড়া আপনার তো শত্রুর অভাব নেই। রিচার্ডের কাট গলা। রাজা খালি পায়েও রাজাই থাকে, কারণ মুকুট নয়, তার ব্যক্তিত্বই তাকে রাজা করে। এলিজাবেথের কোনো নড়চড় না দেখে রিচার্ড বুঝতে পারে এলিজাবেথ বাইকের সাথে একেবারেই নতুন। আর নতুন হবারই কথা। বন্দি জীবন পার করে এসেছে এতকাল। তপ্ত শ্বাস ফেলে বাইক থেকে নামলো রিচার্ড। অতঃপর শূন্যে তুলে নিল এলিজাবেথকে। একইভাবে বসিয়ে দিল পিছনে ম্যান স্টাইলে। পরপর নিজেও উঠে পড়ল। এলিজাবেথ আগলাভাবে দূরে সরেছিল জড়সড় হয়ে। বাইক স্টার্ট দিতেই গিয়ে আছড়ে পড়ল রিচার্ডের পিঠে। হেলমেটের অভ্যন্তরে দেখা গেল না রিচার্ডের ঠোঁটের বাঁকা হাসি। হোটেল সীমান্ত পেরিয়ে গেল বাইকটি। ক্রমশ স্পিড মিটারে স্পিড বাড়তে থাকে এলিজাবেথের ভয়। বাতাসের তোড়ে টিকে থাকা মুশকিল। বাইক চলছে হাইওয়ে ধরে। হাওয়া গর্জে উঠছে আর রাস্তায় ছড়িয়ে পড়ছে রক্তচাপ বাড়াচ্ছে এলিজাবেথের। বাইকের প্রতিটি গর্জন রক্তচাপ বাড়াচ্ছে এলিজাবেথের। রিচার্ডের হাতের আয়ত্তে থাকা প্রতিটি গিয়ার শিফটের সাথে তীব্র গতির অনুভূতি এক অনন্য মুহূর্ত তৈরি করছে। তার রোমাঞ্চকর অনন্য শিহরণ। তবে তাদের মধ্যে নেই সেই অ্যাড্রেনালিন হ্রাস, নেই কোনো বোঝাপড়া। রিচার্ড দক্ষ হাতে গ্রেয়ারে চেপে ধরে চেঁচিয়ে বলল, রেড, হাগ মি। এলিজাবেথ তবুও ধরল না। কোন রকম জড়সড় হয়ে বসে আছে। যে কোনো সময় ব্রেক কষলেই এলিজাবেথ চান্দি হয়ে যাবে। ক্ষিপ্ত হয় রিচার্ড, তবে হঠাৎ ব্রেক কষল না। মাথায় শয়তানি বুদ্ধি এঁটে ধীরে ধীরে বাইক থামালো। স্বস্তির নিঃশ্বাস ছাড়লো এলিজাবেথ লম্বা করে। ভাবলো এবার হয়তো ফিরে যেতে পারবে। কৌশলে ফোন বের করে তাকবীরকে কল করতে বলে। তবে তার আগেই শোনা যায় রিচার্ড কর্কশ গলা। নামো। উৎসুক হয়ে রিচার্ডের দিকে তাকাই এলিজাবেথ। হঠাৎ করে এক ঝাটকা খেলো। চোখে মুখে যতই ঘৃণা থাকুক না কেন, তার অচেতন মন রিচার্ডকে অতি সুদর্শন পুরুষ হিসেবে বাহবা দিতে পিছু হাঁটে না। বিশেষ করে এখন যেন এক প্রফেশনাল বাইক রাইডার দাঁড়িয়ে আছে তার সামনে, যার গুণাবলী ওকে শুধু টানে। তবে প্রতিটি ক্রিয়ার বিপরীত ক্রিয়া রিচার্ডের সৌন্দর্যের আড়ালে রয়েছে এক নৃশংস রূপ, যা কেবল ধ্বংস আর বিধ্বস্ততা নিয়ে আসে। এক অন্ধকার আত্মা যা সবকিছু চুরমার করে ফেলে। নামতে বললাম। কেঁপে উঠল এলিজাবেথের কায়া। তড়িঘড়ি করে নেমে পড়ল। হঠাৎ রিচার্ড এলিজাবেথকে কোলে তুলে নিয়ে আবারও হঠাৎ কিছু বোঝার আগে এলিজাবেথকে বসিয়ে দিল ফুয়েল ট্যাঙ্কে। বিস্ময়ে হতভম্ব হয়ে যায় এলিজাবেথ। ক্রোধ মিশ্রিত স্বরে চেঁচাতে থাকলো, আরে আরে কি করছেন? রিচার্ড কোনো উত্তর দিল না, শুধু ধীর পায়ে এগিয়ে বাইকে উঠে বসলো। অতঃপর এলিজাবেথের দুই বাহুর ফাঁক দিয়ে হাত বাড়িয়ে শক্তভাবে গিয়ারে চাপ বসালো। রিচার্ডের নড়াচড়া এতটাই ঠান্ডা এবং নিয়ন্ত্রিত যে এলিজাবেথ অবাকের সাথে সাথে শিহরিতও হয়। রিচার্ডের লম্বা গড়নের কারণে ওর মাথা এখনো এলিজাবেথের প্রায় সমান উচ্চতায়। যদিও এলিজাবেথ উপরে বসা, এলিজাবেথের বুকের ভিতর ধুকপুকানি ক্রমশ বাড়তে থাকলো। ধারণা করতে পারছে খুব ভয়ঙ্কর কিছু হতে চলেছে। রিচার্ডের চোখে নেই কোনো ক্ষিপ্ততা, মুখাবয়ব স্থির। তবে এত কাছাকাছি উপস্থিত যেন এলিজাবেথের শরীর জুড়ে অদ্ভুত এক অস্বস্তি তৈরি করে নিল।
তা বুঝতে পেরে রিচার্ড ধীরে ধীরে এলিজাবেথের দিকে আরো ঝুঁকতে থাকলো। ওষ্ঠপুটে বাঁকানো হাসি, ওর শরীরের উষ্ণতা এবং অস্তিত্ব এলিজাবেথের মনকে জটিলতায় ভরিয়ে তুলেছে। যেন পুরো পৃথিবী থমকে গেল রিচার্ডের অনভিপ্রেত কাছাকাছি আসায়। এবার কেঁদেই দিবে এলিজাবেথ। তখনই হঠাৎ রিচার্ড তার গভীর গুরুগম্ভীর হাসকে স্বরে বলে উঠল, আই ওয়ান্ট ইউ বেবি, হাগ মি ব্যাক। তবে ব্যাপার না, রিচার্ড সোজা পথে নয়, বাঁকা আঙ্গুলে এই কাজ হাসিল করতে পছন্দ করে অধিক। আতঙ্কিত চোখ থেকে গড়িয়ে পড়ছে জল, আর রিচার্ডের হুঁশিয়ারি বাণী শিরা উপশিরায় কাঁপন ধরাচ্ছে। কোনো ভূমিকা ছাড়াই রিচার্ড এক টানা উভয়ের হেলমেট খুলে রাস্তার পাশে ছুঁড়ে ফেলে দিল। পরক্ষণেই বাইক স্টার্ট দিয়ে জোরে গতিতে ছুটতে শুরু করলো। গতিহীন বাতাসের তোড়ে এলিজাবেথের চুল এলোমেলোভাবে উঠতে থাকলো। কিছু আছড়ে পড়ে রিচার্ডের চওড়া তামুকে। গতি হারায় অকুতভয়ী হৃৎপিণ্ড, হৃদস্পন্দন, অন্তঃকরণে সুনামির প্রলয়। তাও ধরল না এলিজাবেথ। এতে রিচার্ডের ক্রোধের সঙ্গে পাল্লা দিয়ে বাইকের গতি বাড়ছে, আর সেই সঙ্গে এলিজাবেথের বুকের গভীরে দম বন্ধ সুনামি। চোখ খুলে তাকানো দুঃসাধ্যী হয়ে যায়। তবুও নিজেকে সংবরণ করে রাখলো এলিজাবেথ। হাত বাড়ালো না, ছুতে চাইলো না রিচার্ডকে, এই ভয়ঙ্কর অমানবিক ক্রোধের মূর্ত প্রতীককে। চোয়াল শক্ত করে মটমট শব্দ তুলছে রিচার্ড। উভয় দৃষ্টির মিলন, অনড়ভাবে চেয়ে আছে শুধু একে অপরের দিকে। এই যেন এক ভিন্ন প্রতিযোগিতা, শুধু ভিন্ন দৃষ্টিভঙ্গিতে। অমোঘ দৃষ্টি ভঙ্গ করলো রিচার্ড। এলিজাবেথের কাঁধের ফাঁক দিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে ফাঁকা হাইওয়ের দিকে। জনশূন্য রাস্তায় ইচ্ছে করেই এসেছে রিচার্ড। দৃষ্টিতে জমে থাকা ক্রোধের পাহাড় যেন যে কোনো মুহূর্তে ধসে পড়বে, ভাসিয়ে নিয়ে যাবে সব কিছু। তবে আজ নিয়ন্ত্রণ হারায় না রিচার্ড। নতুন পন্থা কাজে লাগালো। রিচার্ডের ধরাশয়ী অতর্কিত কাজে বিস্ময়ের চরম পর্যায়ে চলে গেল এলিজাবেথ। রিচার্ড এক হাতে এলিজাবেথের বাহু ধরে ওকে শুইয়ে দিল ফুয়েল ট্যাঙ্কের উপর। এলিজাবেথের মাথা গিয়ে ঠেকলো স্পিড মিটারে। এলিজাবেথ এক বিশাল ঝটকা খেলো। ওর মাথার উপর তারকাময় আকাশ, নিঃসঙ্গ মধ্যরাতে একটি দীর্ঘ হাইওয়ে, চারপাশে নীরব। আকাশে অসংখ্য তারার মেলা, আর দূরে হালকা চাঁদের আলো ছড়িয়ে পড়েছে। বাইকের হেডলাইটের আলো অন্ধকার চিরে সামনে এগোচ্ছে। এলিজাবেথ একদম ফ্রিজড। রিচার্ড গভীর দৃষ্টিতে এলিজাবেথের দিকে তাকালো, যেন কিছু অদৃশ্য শক্তি তাকে টেনে নিচ্ছে। এফোর ওফোর বাতাসে এলিজাবেথের উদরের কাপড় সরে গেল। তৎক্ষণাৎ রিচার্ড ওর বরফ শীতল হাত রাখলো এলিজাবেথের উদরে। রাখা মাত্রই এলিজাবেথের শরীরে তরঙ্গের মতো অনুভূতির ঢেউ খেলে উঠল। প্রকম্পিতভাবে এক ঝটকায় এলিজাবেথ নিয়ন্ত্রণ হারিয়ে উঠে সহসা দুহাতে রিচার্ডের গলা পেঁচিয়ে ধরল। দু পা দিয়ে রিচার্ডের কোমর আঁকড়ে ধরল। অবিশ্বাস্য শ্বাস প্রশ্বাসের মধ্যে তারা এক হয়ে গেল, কোনো এক অজানা গূঢ়তা বা অনিশ্চয়তার মধ্যে। দুজনেরই অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসের মাঝে এক অদৃশ্য সম্পর্কের গভীরতা অনুভব হতে থাকলো। বিজয়ের হাসি ফুটে উঠল রিচার্ডের ওষ্ঠপুটে, তবে বরাবরের মতোই তা রহস্যময়, অদৃশ্য। চারপাশে গভীর নীরবতা, শুধু বাইকের শব্দ এবং হালকা হাওয়ার সুর। এ যেন রাতের গভীরতায় ভালোবাসার নিভৃত অনুভূতির প্রতীক, যেখানে দুটি হৃদয় একসঙ্গে এক অনন্ত যাত্রার পথে এগিয়ে চলেছে। তবে আদতেও তেমনটা নয়। রিচার্ড ফাঁকে ফাঁকে ঠোঁট ছোঁয়াতে থাকে এলিজাবেথের গলায়। প্রতিবারই কেঁপে উঠছে এলিজাবেথ। একটা বাস শেল্টারের নিচে গিয়ে বাইক থামালো রিচার্ড। মুহূর্তেই চকিতে সরে আসে এলিজাবেথ। রিচার্ড চোখ রাঙিয়ে কানে ফোন তুলে একটু সাইডে গেল। ইতিমধ্যেই এলিজাবেথের জামায় লেপ্টে গিয়েছে রিচার্ডের পারফিউমের স্মেল। নাক সিটকাতে থাকে এলিজাবেথ। কাপড় ছাড়া ঝাপটা দিতে গিয়ে হঠাৎ করে হুডির পকেট থেকে ফোন পড়ে গেল। এলিজাবেথ যেই নইয়ে ফোনটি তুলতে যাবে, তখন কোথা থেকে চলে আসে এক পশ্চিমা। ছেলেটি দেখতে তেমন সুবিধার না, দৃষ্টিভঙ্গি মন্দ। এলিজাবেথ তবুও সৌজন্যমূলক হাসি দিয়ে ছেলেটির হাত থেকে ফোনটি নিল। মাঝরাতে খোলা আকাশের নিচে এত রূপময়ী একজন দেখে ছেলেটি যেন আকাশের চাঁদ পেয়ে গেল। উৎফুল্লতা উপচে পড়ছে চোখে মুখে। আরে ওইতালিয়াম,
আই ঢাই করতে থাকে এলিজাবেথ। গ্রীবা ফুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক রিচার্ডকে খুঁজতে থাকে। রিচার্ডের সাথে সম্পর্কের জটিলতা থাকলেও এই অচেনা অজানা শহরে সেই একমাত্র পরিচিত এই মুহূর্তে। ছেলেটা নোংরা দৃষ্টিতে এলিজাবেথের পা থেকে মাথা পর্যন্ত নজর বোলাতে থাকে। হেই, আমতা আমতা করতে থাকে এলিজাবেথ। নো, আই এম রাশিয়ান। ও আই সি। আরো কিছু বলার প্রয়াসে মুখ খুলতে যাবে ছেলেটি, তখন পেছনে থেকে শক্ত থাবার শিকার হলো। রিচার্ডের শশব্যস্ত বিদ্যুৎবেগী চাহনি দেখে এলিজাবেথের ষষ্ঠ ইন্দ্রিয় আগাম বার্তা জানান দেয় এখানে মহা প্রলয় শুরু হতে চলেছে। কোনরূপ সময় ব্যয় করে না রিচার্ড। লম্বা পায়ের এক লাথিতে সাদা চামড়ার ছেলেটিকে ফেলে দিল পিচ ঢালা সড়কে। মুখ থুবড়ে পড়ল ছেলেটি। সহসাই মাথা তুলতে না তুলতে রিচার্ড বন্য প্রাণীর মতো হামলে পড়ল ছেলেটির উপর। এলোপাথারি ঘুষি মারতে থাকে মুখে আর গর্জন তুলছে। মারতে মারতে মুখ থেতলে গিয়েছে ছেলেটির, তবুও ক্ষোভ মেটে না। এলিজাবেথ ছুটে আসলো। ছেলেটিকে বাঁচানোর জন্য রিচার্ডকে টেনে সরাতে চাইল, তবে তাতে একটুও সরেনি রিচার্ড। হঠাৎ করে ছোট তীক্ষ্ণ পকেট নাইফ বের করে রিচার্ড। কোনো রকম হুঁশিয়ার ছাড়াও সজোরে ঢুকিয়ে দিল ছেলেটির চোখের ভিতর। কিছু রক্ত ছিটকে গিয়ে পড়ল এলিজাবেথের হাতে। চকিতে দূরে সরে যায় এলিজাবেথ। ছেলেটি হাত পা ছুঁড়ে ছটফট করতে থাকে। এই চোখ দিয়ে তাকিয়েছিস না? রিচার্ড অনবরত ছেলেটির চোখের দিকে তাক করতে থাকে। ফিনকি দিয়ে রক্ত ছুটে যাচ্ছে গ্রাসে। ছেলেটি গলা থেকে কর্কশ গোঙানি বের করে দুর্বল গলায় কাতরাতে থাকে। রিচার্ডের মুখ লেপ্টে লাল রক্তে ঢেকে গেছে, যেন এক অদ্ভুত আনন্দে মাতাল হয়ে উঠেছে। হঠাৎ চোখ পড়ল ছেলেটির হাতে। বিদঘুটে শয়তানি হাসি দিয়ে ধীরে ধীরে দাঁড়ায় রিচার্ড। যে হাতে ছেলেটি এলিজাবেথকে ফোন এগিয়ে দিয়েছিল সেই হাতটি মুষ্টিবদ্ধ করে টেনে নিয়ে যায় দুই পায়ের মাঝখানে। এক প্রবল মোচড়ে হাতটি ছিঁড়ে শরীর থেকে আলাদা করে ফেলল। রক্ত ছিটকে পড়ে চারিদিকে, আর রিচার্ডের উন্মাদনা যেন আরো বেড়ে যায়। রিচার্ডের প্রতিটি কার্যকলাপ এতটাই নৃশংস ও অপ্রীতিকর যে চারপাশে পরিবেশ ভারী হয়ে উঠল। দোহাতে মুখ চেপে ডুকরে কেঁদে উঠল এলিজাবেথ। এই মুহূর্তে রিচার্ডকে রক্ত পায়ে পিশাচের মতো লাগছে। রক্তাক্ত মুখে রিচার্ড গ্রীবা ঘুরিয়ে তাকালো এলিজাবেথের দিকে। কেঁপে উঠল ভিতরে। এলিজাবেথ প্রাণ বাঁচানোর তাগিদে সামনে দৌড় দিল। নিঃশ্বাস ভারী, চোখে আতঙ্ক। পেছনে হিংস্র জন্তুর মতো তেড়ে আসছে রিচার্ড। চোখে শয়তানি আগুন। খোলা রাস্তায় ভয় আর মৃত্যু হাত ধরাধরি করে দৌড়চ্ছে। একদিকে তথস্থ লাল্যময়ী নারী আর অন্যদিকে বিষাদের রাজা, যার হাতে রক্তে ভেজা ছুরি। রিচার্ড খুব সহজেই ধরে ফেলতে পারে এলিজাবেথকে। পেছন থেকে হ্যাঁচকা টানে নিজের নিটকে নিয়ে আসে। এত কাছ থেকে রিচার্ডকে দেখতে পেয়ে ভয় যেন আরো অধিক হতে থাকে। হাউমাউ করে কাঁদতে থাকে এলিজাবেথ। কোনো কিছুই কানে নিচ্ছে না রিচার্ড। অদ্ভুত এক দৃষ্টিতে চেয়ে আছে এলিজাবেথের হাতের দিকে। এই হাত দিয়ে ওই ছেলের হাত ধরতে যাচ্ছিলি না? চোখ বড় বড় হয়ে যায় এলিজাবেথের। কিছু বলতে যাবে তার আগেই রিচার্ড সদর্পণে ছুরিটি চালিয়ে দিল এলিজাবেথের হাতের তালুতে। আহ! বেড সাইডে হেলান দিয়ে গুটিয়ে হাঁটু মুড়ে বসে রয়েছে এলিজাবেথ। কার্নিশ বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু জলরাশি। দৃষ্টি জানালার কাঁচ গলিয়ে বাইরে। হঠাৎ দরজা খোলার শব্দ। সামনে তাকালো এলিজাবেথ। তাকবীরকে দেখে সাথে সাথে মুখ ফিরিয়ে নিল। ভেতরে ভেতরে চাপের দৃঢ়তা যেন বাড়তেই আছে শুধু। তাকবীর পাশে এসে বসলো এলিজাবেথের। কিছু পলক এলিজাবেথের দিকে চেয়ে থেকে তাকালো হাতে। রক্তমাখা হাত দেখে চোখ বুঝলো তাকবীর। ব্যান্ডেজ করনি কেন? এলিজাবেথ নিঃশব্দ, যেন বেঁচে থেকেও সে নৃত্য করছে। অবর্ণনীয় এক যন্ত্রণায় ডুবে তপ্ত শ্বাস ফেলে তাকবীর। চোখে গম্ভীর শোক। দুহাতের আঁচলায় আলতো করে তুলে নিল এলিজাবেথের কাটা হাত, যেন সে কোনো মূল্যবান বস্তু। তাকবীর যখন আসছিল সঙ্গে ফার্স্ট এইড বক্সও এনেছিল। সাবধানতার সাথে তুলো দিয়ে রক্ত পরিষ্কার করতে হবে। কি অদ্ভুত না, একজন দুঃখ দেয় আরেকজন তা সারিয়ে দেয়।
মৃদু গলায় বলল এলিজাবেথ। তাকবীর কোনো উত্তর দিল না, কেবল সাবধানে ব্যান্ডেজ করতে থাকলো। কিছু মুহূর্ত নীরবতা পেরিয়ে গেল, সময়ও থেমেছিল শোকে মূর্ছা যেয়ে। হঠাৎ এলিজাবেথ তার হাতে ঠান্ডা স্পর্শ অনুভব করে। অবচেতনভাবে সামনে তাকায়। তাকবীর মাথা নুইয়ে রেখে তার কাজ করে যাচ্ছিল। ভালো মানুষ, আপনি কাঁদছেন? সমস্ত পৃথিবীকে ভুলে এলিজাবেথ অবাক হয়ে প্রশ্ন করলো। এতক্ষণে গিয়ে মাথা তুলল তাকবীর। চোখ ভেজা, কাঁপছে গলা। বলল, মানুষটা আমি খুব শক্ত মনের, বুঝলে লোকেশি, কিন্তু প্রসঙ্গও যখন তুমি, তখন অল্পতেই ভেঙে পড়ি। এবার শব্দ করে কাঁদতে থাকে এলিজাবেথ। ব্যতিব্যস্ত হয়ে যায় তাকবীর। ওর অভিব্যক্তি এমন যেন সে এসবের জন্য দায়ী, কণ্ঠস্বরও তেমনি। আমাকে ক্ষমা করে দাও লোকেশি, আমি তোমাকে নিরাপদ রাখতে পারছি না। আমি পারছি না যথাযথভাবে আমার দায়িত্ব পালন করতে। এলিজাবেথ কাঁদতে কাঁদতে বলল, আপনি আমাকে রেখে কোথায় চলে যান? ভালো মানুষ আমাকে যন্ত্রণা দিতে দিতে মেরে ফেলবে। সে কারো সুখ সহ্য করতে পারে না, তিলে তিলে শেষ করে দিবে আমাকে, সাথে আপনাকেও। শক্ত হয় তাকবীরের চিবুক। রুষ্ট গলায় বলল, কাউকে ছাড়বো না আমি। তোমাকে কষ্ট দেওয়া প্রত্যেককে শাস্তি পেতে হবে। কথাগুলো বলার সময় ওর চোখে ছিল জ্বলন্ত আগুনের লেলিহান। ভয় পেয়ে যায় এলিজাবেথ। তড়িঘড়ি করে বলল, দয়া করুণা সূচক ঝামেলায় জড়াবেন না, আমি একটু শান্তি চাই। আবারও নরম হলো তাকবীরের স্বর, একদম ভেঙে গুড়ে। নিজের পেলব হাতে তুলে নিল এলিজাবেথের কাটা হাত। তুমি তো আমাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছ দিন দিন। তোমার চোখে ভেসে ওঠে আমার ধ্বংসের প্রতিচ্ছবি। এসব কি বলছেন ভালো মানুষ? ভালোবাসা গোপনে থাকলে সবচেয়ে সুন্দর হয়, এই কথা জানি, কিন্তু এক জিনিস আর মনের মধ্যে ধরে রাখা আমার পক্ষে সম্ভব নয়। দিন দিন যেন তোমার মায়ায় গভীরতায় তলিয়ে যাচ্ছে। এই গভীরতার ভার আর বইতে পারছি না। বলো তো আমি কি করব? এলিজাবেথ কোনো উত্তর দিল না, নীরবে বসে রইল। তাকবীর যথারীতি আজও তার উপর কোনো চাপ সৃষ্টি করলো না। সম্পূর্ণ এখতিয়ার থাকা সত্ত্বেও এক গভীর শ্বাস ফেলে উঠে দাঁড়ালো। তারপর তীক্ষ্ণ পদক্ষেপে রুম থেকে বেরিয়ে গেল। এলিজাবেথ এখনো এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে, দৃষ্টি শূন্য, প্রাণহীন। কিছুক্ষণ পর তাকবীর আবারও ফিরে এলো। এবার তার হাতে ছিল একগাদা মেডিকেল ফাইল। আগের জায়গায় এসে বসে ফাইলগুলো এলিজাবেথের সামনে রাখলো। এলিজাবেথ ভ্রুচোরা কুঁচকে তাকিয়ে রইল ফাইলগুলোর দিকে, চোখে এক রাশ প্রশ্ন। এগুলো দেখো, সব উত্তর পেয়ে যাবে। আমি তো এগুলো বুঝি না। একদম বাচ্চাদের মতো উত্তর দিল এলিজাবেথ। হাসলো তাকবীর। পরপর অবলীলায় বলে দিল কঠিন এক কথা। গলার সুর ছিল আশ্চর্য রকম সহজ। আমার হার্টের প্রবলেম আছে লোকেশি, হার্ট ফেলিওর। আটকে উঠল এলিজাবেথ। হঠাৎ করেই শূন্য শূন্য লাগতে শুরু হয়। তাকবীর গভীরভাবে ওর মুখের অভিব্যক্তি পর্যবেক্ষণ করলো। তারপর ফাইল থেকে একটি রিপোর্ট টেনে তুলে বলল, এইগুলো আমার থেরাপির সকল রিপোর্ট। তুমি জানতে চাও না মাঝে মধ্যে আমি কোথায় চলে যাই, কেন ডক্টরের কাছে গিয়েছিলাম? এই জন্যই আমার হার্টের চিকিৎসা চলছে। খুব শীঘ্রই হার্ট ট্রান্সপ্লান্ট করা হবে। কাঁপছে এলিজাবেথের গলা। কিন্তু এটা তো খুবই রিস্ক। হালকা হাসলো তাকবীর। বলল, হ্যাঁ জানি, তবে কি করব বলো, আমার যে খুব শখ তোমার সাথে বাঁচার। কাঁদছে এলিজাবেথ। আপনি আমাকে আগে বলেননি কেন? এই জন্যই তো বলতে চাইনি, জানতাম বললে হুড়ুর করে কেঁদে কুটে এক করে ফেলবে। আর একটু ধৈর্য ধরে এলো কেসি, অপারেশন হলেই আমরা অনেক দূরে চলে যাব, আর কষ্ট পেতে দিব না। আপনি আমাকে আগে বলেননি কেন? এত খারাপ পর্যায়ে কিভাবে গেল ভালো মানুষ? ছোট থেকে একটু সমস্যা ছিল, তবে কয়েক বছর আগে একটা ট্রমা থেকে। তাই বলে এত বড় রোগ বাঁধিয়ে ফেলবেন? মাথা নইয়ে মৃদু হাসলো তাকবীর। বলল, তখন ভেঙে চুরমার হয়ে যাওয়া আমিটাকে কখনো কেউ সামলাতে আসেনি যে। নিস্তব্ধ পরিবেশ, শুধু নাক টানার শব্দ। মৃদু শব্দে হাসলো তাকবীর। ব্যথায় চরচরিত স্বরে হেসে হেসে বলল, এই মেয়ে, কান্না করছো কেন তুমি? এলিজাবেথ ফ্যাসফেসে আওয়াজে বলল, আপনার স্ত্রী হিসেবে কোনো দায়িত্বই পালন করতে পারছি না আমি, উল্টো আমার জন্য ভুগতে হচ্ছে আপনার। তোমার কাছে যেটা দায়িত্বহীনতা, সেটাই আমার তৃপ্তি, শুধু তুমি পাশে থাকায়। তোমার কাছে যেটা ভোগা, আমার কাছে সেটা কর্তব্য।
নিঃশব্দে পার হলো কিছু মুহূর্ত। তাকবীর উঠে দাঁড়ালো। এলিজাবেথ মাথা তুলে ওর দিকে তাকাতেই একটা অমায়িক হাসি উপহার দিল। পর পর হেসে জানতে চাইল। ঘুমাসছে? এলিজাবেথ দুপাশে মাথা নাড়ালো। ঠিক আছে, তবে একটু গল্প করা যাক। বারান্দায় যাও তুমি, আমি গরম গরম 2 কাপ কফি নিয়ে আসছি। শোনা মাত্রই এলিজাবেথ তড়িঘড়ি করে বিছানা থেকে উঠতে গেল। আমি যা চোখ রাঙানি দিয়ে থামিয়ে দিল তাকবীর। চুপসে গেল এলিজাবেথ। তাকবীর নিচে হসপিটালে থাকলেও রেয়ানকে রেখে যাই এলিজাবেথকে দেখে রাখার জন্য। রিচার্ড যখন আসে তখনই তৎক্ষণাৎ খবর তাকবীরের কাছে চলে যায়। অতপর তাকবীর কৌশলে ফাদারের মাধ্যমে রিচার্ডকে ফিরিয়ে নেয়। রিচার্ড যখন ম্যানশনে প্রবেশ করে বুঝতে পারে সবকিছুই ছিল সাজানো নাটক, তখন ওর ভেতরে ক্ষোভ আরো প্রবল হয়ে উঠল। সেই জন্যেই আবারও যায় এলিজাবেথের কাছে। রিচার্ড যখন এলিজাবেথকে নিয়ে যাচ্ছিল, রেয়ান ওদের দূর থেকে ওদের ফলো করে। তখন তাকবীরকে থেরাপি দেওয়া হচ্ছিল, যার কারণে রেয়ান নিজ কৌশলে ওদের পিছু যেতে থাকলো। রিচার্ড যখন এলিজাবেথকে ছুরির কাহত করে মাঝ রাস্তায় ফেলে চলে যায়, তখন রেয়ানই এলিজাবেথকে রেস্কিউ করে। খোলা বারান্দায় চাঁদের নরম আলোয় চারপাশ ঝলমল করছে। হালকা বাতাসে পাতার মৃদু সুর যেন রাতে এক অদ্ভুত শান্তি এনে দিচ্ছে। এলিজাবেথ কফির মগ হাতে নিয়ে একদৃষ্টিতে তাকিয়ে আছে রূপালী থালার মতো গোল চাঁদে। নিজেকে কি মানুষ এভাবে এত দেখে? বুঝলো না এলিজাবেথ। হুম। তাকবীর ভ্রু উঁচিয়ে কৌশলে বুঝিয়ে দিল। লাজুক হাসি দিল এলিজাবেথ। বহমান সময় পেরিয়ে যাচ্ছে নিজ গতিতে। কথা আসর জমালো এলিজাবেথ নিজ থেকেই। একটা জোকস বলুন না ভালো মানুষ। তাকবীর হাত থেকে কফির মগ ছোট টেবিলে রাখলো। রক্তাভ মুখশ্রীতে সংকোচ। না না বাবা, মাপ চাই, আমার জোকস বরাবরই খুবই বাজে। জেদ ধরলো এলিজাবেথ। না, বলতেই হবে। ফোঁস নিঃশ্বাস ছাড়লো তাকবীর। কাঁইকুই করে ধরাশয়ী আওয়াজে বলল, শুরু করলাম তবে। বাচ্চা থাও চিরকাল, ছিঁড়া খাও বেয়ারার বা। চুপ। দুহাতে কান চেপে চেঁচিয়ে উঠল এলিজাবেথ। ফিক করে হেসে দিল তাকবীর। আমি বলছিলাম না আমার জোকস খুব বাজে এবং অশ্লীল? তাকবীরের দিকে চোখ ছোট ছোট করে তাকালো এলিজাবেথ। ভ্রু নাচিয়ে বলল, কিন্তু আপনাকে তো দেখতে খুবই সাদাসিধে লাগে। গলা খাসকে দিয়ে একটু ভাব নিল তাকবীর। হ্যাঁ তো, ভালো মানুষকে তো ভালো লাগবেই, তাই না? আমি নিতান্তই সুশীল সমাজের ভদ্রলোক। ভেংচি কাটলো এলিজাবেথ। হঠাৎ করে গম্ভীর হলো ওর কণ্ঠস্বর। স্বরে উত্তেজনা, দৃষ্টি নিবিড়, জানার আগ্রহ বোধ অসীম। আচ্ছা, আপনার পাস্টে কি এমন ট্রমা ছিল? আমি জানতে চাই ভালো মানুষ। শ্যামলা চেহারায় আধার নেমে এলো। কথা পাল্টাতে চাইল তাকবীর। বাদ দাও, অতীত কেবল অতীত, তাকে সামনে টেনে না আনাই বুদ্ধিমানের কাজ। আমি সত্যিটা জানতে চাই, আর সেই অধিকারও কিন্তু আমার রয়েছে। অধিকার? তাকবীরের ঠোঁটে ফুটে উঠল প্রশান্তিময় হাসির অস্পষ্ট ঝলকানি। অগত্যা রাজি হলো। অতি নিরেট ঠান্ডা স্বরে বলতে শুরু করলো, আগে আমার বিয়ে ঠিক হয়েছিল লোকেশে, আমার চাচাতো বোনের সাথে। এলিজাবেথের চোখে মুখে কোনরূপ আশ্চর্য কিংবা উৎকণ্ঠা দেখা গেল না, বরং আরো আগ্রহ নিয়ে জানতে চাইছে। হ্যাঁ, তারপর? বেতের চেয়ারে গা এলিয়ে দিল তাকবীর। পূর্ণ দৃষ্টি আকাশে। কালো রাত পেরিয়ে গেছে 2 দিন। এলিজাবেথের হাতের ক্ষত কিছুটা শুকিয়েছে বটে, তবে ব্যথার টান এখনো মাঝে মাঝে মনে করিয়ে দেয় ঘটনার ভয়াবহতা। নিশিরাত, পুরো শহর নিস্তব্ধ। প্রেমিক যুগল আর নাইট ডিউটিতে কর্মরত ছাড়া সবাই গভীর ঘুমে মগ্ন। একটু অস্বস্তি লাগায় এলিজাবেথ উঠে ওয়াশরুমে গিয়েছিল। কাজ শেষে বেরিয়ে আসতেই চোখ চলে গেল সামনের জানালার দিকে। মুহূর্তেই বুক ধক করে উঠল, পুরো শরীর শীতল হয়ে আসে। জানালার পাশে অন্ধকারের আবরণে পেট দিয়ে দাঁড়িয়ে আছে এক দৈত্যাকৃতি মানব। চোখের পলকে উড়ে গেল সকল ঘুম। সেই ছায়ামূর্তি আস্তে আস্তে মাথা ঘুরিয়ে তাকালো এলিজাবেথের দিকে। ড্রিম লাইটের নিয়ন আলোতে উদীয়মান হলো মানবের চওড়া অবয়ব, ঠোঁটের কোণে লেপ্টে থাকা শয়তানি হাসি। আবার কেন এসেছেন?
এলিজাবেথের কণ্ঠস্বরে প্রবল দৃঢ়তার ছাপ, নেই কোনো জড়তা ভয়, বলিষ্ঠ কায়া নিম্নগামী কদমে সামনে এগোয়, যেন বিন্দু পরিমাণ তাড়া নেই। আজ সময় শুধুমাত্র এই মুহূর্তের জন্যেই ধার্য করা। সিগারেটের ধোঁয়ায় পুড়ে যাওয়া কালচে ঠোঁট এলিয়ে অদ্ভুত হাসি দিল রিচার্ড, যেই হাসিতে নেই কোনো কোমল প্রাণ। তর্জনী থেকে করে পরপর অনামিকা পর্যন্ত অঙ্গুলি তুলতে তুলতে নাটকীয় ভঙ্গিতে পুরুষালী হাসকি স্বরে বলল, 3 reason. Red, red, red. My fucking dark red. সেদিন ক্লাবের ঘটনার পর থেকে এলিজাবেথের মনে রিচার্ডের প্রতি ঘৃণা থেকে তিক্ততা আরো গভীর হয়ে ওঠে। ওর অবচেতন মন কিছুতেই মেনে নিতে পারছিল না একজন মানুষ এতটা নিষ্ঠুর আর কুৎসিত কিভাবে হতে পারে। এলিজাবেথ ভালো করেই জানতো সে চাইলেও রিচার্ডকে থামাতে পারবে না, কারণ রাজার রাজ্যে সর্বোচ্চ ক্ষমতা রাজাই ভোগ করে। তিক্ততায় ভরা কণ্ঠে এলিজাবেথ তিরিক্ষি মেজাজে বলল, তো আমার কাছে কেন আসলেন? কি চাই? রিচার্ড খুবই দৃঢ় কদমে আর এক পা বাড়ালো, অধর কোণ একপাশে এগিয়ে বলল। চোয়াল শক্ত হয়ে দাঁত চেপে ধরল এলিজাবেথ, গমগমে গলায় বলল, এক্ষুনি বেরিয়ে যান, অসভ্য লোক। রিচার্ডের আজ খুব খুশ মেজাজ, ঠোঁট কামড়ে হেসে বলল, সভ্য আমি কখনোই ছিলাম না মেরিজান। ওকে, কিস লাগবে না, আমায় একটু আদর কর। চমকপ্রদ ভাবে এলিজাবেথ রিচার্ডের দিকে তাকালো, চোখে চোখ পড়তেই ধীরে ধীরে রিচার্ডের অবয়বটা ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল। না, রিচার্ডের চোখে কোনো চিহ্ন নেই নেশার, তবে এইমাত্র বলল যে যান। এলিজাবেথ নিজের কানে বিশ্বাস করতে পারছে না কোনোভাবেই, হয়তো তার শ্রবণ শক্তিতেই কিছু ভুল হচ্ছে, এমনটা ভাবতে লাগলো। কিন্তু ঠিক তখনই রিচার্ডের কথার ঝংকারে এলিজাবেথের ভাবনার সুতো ছিল। দ্বিতীয়বারের মতো অবাক হয়ে গেল, কারণ এবারেও এলিজাবেথের কাছে কিছুই পরিষ্কার হচ্ছিল না। এলিজান, এলিজাবেথ অবাক হয়ে হোঁচটেই উত্তর দিয়ে দিল, আমায় আদর কর। এতক্ষণে গিয়ে স্তম্ভিত ফিরে পায় এলিজাবেথ, নিঃশ্বাস ভারী হয়ে উঠল, কথা বলতে গিয়েও আটকে যাচ্ছিল শব্দগুলো গলায়। শুষ্ক ঢোক গিলে কোনো রকমে বলল, আপনি কি আজ কিছু খেয়েছেন? রিচার্ড পকেটে হাত ঢুকিয়ে ক্রমে ক্রমে ধীর গতিতে এগিয়ে আসতে লাগলো। পিছাতে থাকলো এলিজাবেথ, পিঠ গিয়ে ঠেকলো দেওয়ালের সাথে। নড়াচড়ার আর জায়গা নেই, বুঝতে পেরেই কেঁপে উঠল এলিজাবেথ। রিচার্ড এলিজাবেথের অতি সান্নিধ্যে এসে দাঁড়ালো, কিছুটা ঝুঁকলো আড়ষ্ট এলিজাবেথের উপর, যার কারণে লম্বা চুলগুলো নিচের দিকে ঝুঁকে পড়ল। এলিজাবেথের চোখ জোড়ায় আতঙ্ক, বিরতিহীনভাবে কাঁপছে চোখের পাতা, নাকের ডগায় বাড়ি খাচ্ছে রিচার্ডের পারফিউমের স্মেল। এলিজাবেথ নিঃশ্বাস আটকে রাখলো, এই ঘ্রাণে ওর নিজেকে মাতাল মাতাল লাগে। আকস্মিক রিচার্ড গ্রীবা বাঁকিয়ে বা গাল এলিজাবেথের দিকে করে দিল। কিস মি রাইট দেয়ার। রিচার্ডের আচরণ আজ খুবই নরম, যা বারবার প্রতিবার বিস্মিত করছে এলিজাবেথকে। রিচার্ডের চোখের পাতা একবারও পড়ছে না, কপালের রগগুলো টান টান হয়ে, তবে মুখভঙ্গি অত্যন্ত ঠান্ডা শান্ত নদীর ন্যায়। এলিজাবেথ কাঁপা কাঁপা স্বরে বলল, মানে? চকিতে রিচার্ডের মুখগহ্বরের রূপান্তর ঘটল, মুখের রং রাগে লাল হয়ে উঠল, নীল চোখ দুটোতে দাউ দাউ করে জ্বলে উঠল, গলার স্বর এতটাই তীক্ষ্ণ হয়ে উঠল যে মনে হলো প্রতিটি শব্দ ছুরির মতো কেটে যাচ্ছে বাতাস। অকস্মাৎ ঝাঁপিয়ে পড়ে এলিজাবেথের কণ্ঠনালী চেপে ধরল, শক্ত হাতে শূন্যে তুলে নিল এলিজাবেথকে। অভ্যন্তর শিউরে এলিজাবেথের, নিঃশ্বাস আটকে এলো, হাত পা ছটফট করতে লাগলো মুক্তির জন্য। রিচার্ড রুক্ষ কর্কশ স্বরে অযাচিত এক অনর্থক হাসি ছেসে চাপা গলায় চিবিয়ে চিবিয়ে বলল, এই গলে হাত তোলার সাহস দেখিয়েছিলি না? তোর কপাল নিতান্তই ভালো যে এখনো মাটির উপরে হাঁটছিস। অন্য কেউ হলে এতক্ষণে 3.5 হাত মাটির নিচে জায়গা পেত। না, ভুল বললাম, স্থান হতো কোনো নোংরা নর্দমায়। জলশৌচেরা খুবলে খুবলে হাড় মাংস খেত, আর তাতেও শান্তি না পেলে সেই অবশিষ্টটুকুও ছাই করে উড়িয়ে দিতাম।
রিচার্ডের মুঠোয় এলিজাবেথের গলা আটকা, নিঃশ্বাস যেন দূর আকাশের কোণে অধরা স্বপ্ন। ফুসফুসে বাতাস নেই, বুকের ভেতর জ্বলন্ত শূন্যতা পড়ছে। চোখের সামনে সবকিছু ধূসর হয়ে যাচ্ছে, জীবনের স্পন্দন ধীরে ধীরে স্তব্ধ, অথচ মনের এক কোণে বেঁচে থাকার ক্ষীণ আশা তখনও কাঁপছিল। সেই ক্ষীণ আশাও এলিজাবেথের কাছে বিষাদের ন্যায় ঠেকছে। সহসায় হাঁপাতে হাঁপাতে বলল, তবে আমিই বা কেন ব্যতিক্রম হলাম? মেরে ফেলুন না আমাকে অন্যদের মতো। আরো রক্তিম হতে থাকে রিচার্ডের চেহারা। রোষ্ঠ কণ্ঠে দাঁতে দাঁত পিষে বলল, কারণ তোর সাথে আমার এখনো অনেক হিসেব বাকি। তুই পাপ করেছিস, আর সেই পাপের শাস্তি তোকে জীবন ভর তাড়া করে ফিরবে। অস্পষ্টতায় কেঁদে বলল এলিজাবেথ। কি পাপ ছিল আমার? গলা ছেড়ে চেঁচালো রিচার্ড। আমার সামনে পড়া, আমার দহনশীল সত্তায় দাবানল জ্বালিয়ে দেয়া, আমার চোখে ধরা দেয়া, আমার বদ্ধ পৃথিবীতে আগুনের মতো বিস্ফোরণ ঘটানো। এলিজাবেথ আর কিছু বলতে পারে না। রিচার্ডের হাতে আটকা থাকা ওর গলা থেকে শ্বাস ফুরিয়ে যাওয়ার অনুভূতি এক মুহূর্তের জন্য পৃথিবী থেমে যায়। যখন এলিজাবেথের চোখ উল্টে আসে ঠিক তখনই রিচার্ড ওকে ছেড়ে দিল। এলিজাবেথ আর নিজের শরীরকে সঙ্গত করতে পারে না। ধপ করে ধাতব মেঝেতে বসে পড়ে। বুক চিরে বেরিয়ে আসে অসহায় শ্বাস, ঠোঁটের মাঝ দিয়ে একটানা নিঃশ্বাসের শব্দ। গালের উপর পানি গড়িয়ে গড়িয়ে জলবিন্দুর পথ ধরে অভ্যন্তরীণ যন্ত্রণার চিহ্ন হয়ে নিচে পড়ে। রিচার্ড এক হাঁটু মুড়ে এলিজাবেথের সামনে বসে, চোখে রাজার মতো তীক্ষ্ণ দৃষ্টি, যেন সে রাজা আর এলিজাবেথ এক কৃতদাসী। রিচার্ড এলিজাবেথের ভেজা চিবুক শক্ত হাতে ধরে ওপরে তোলে। এলিজাবেথ ভেজা ঘৃণিত চোখে রিচার্ডের দিকে তাকায়। কিস মি রাইট দেয়ার। শক্ত গলায় শাসিয়ে বলল রিচার্ড। এলিজাবেথ নিস্তব্ধ, ক্রোধে আগুন জ্বলে ওঠে রিচার্ডের। আবারও চিবিয়ে চিবিয়ে বলল, তোর আঘাতের জায়গা তুই এখন আদরে আদরে ভরিয়ে দিবি। মরে গেলেও না। এলিজাবেথের ভেজা গলায় শক্ত জবাব। ফিচেল হাসল রিচার্ড অদ্ভুতভাবে মাথা ঘোরাতে ঘোরাতে। মুখে কিছু বলল না। পকেট থেকে ফোন বের করে ধারণকৃত একটা ভিডিও তুলে ধরে এলিজাবেথের সামনে। স্ক্রিনে চোখ রাখতেই শিউরে ওঠে এলিজাবেথ। ভিডিওতে তাকবীরের হাসপাতালের সামনের দৃশ্য। সারি সারি কালো মার্সিডিজ দাঁড়িয়ে আছে। একটি গাড়ির সামনের দরজা খোলা। লুকাস ফ্রন্ট সিটে আধা শোয়া ভঙ্গিতে বসে আছে, হাতে একটি মরণশীল অস্ত্র। ক্যামেরা যখন লুকাসের মুখে জুম করলো তখন লুকাস ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি টেনে চোখ টিপল। আর ঠিক সেই মুহূর্তে ফোনের পেছন থেকে রিচার্ডও একইভাবে চোখ টিপল। এই দৃশ্যের প্রত্যেকটি মুহূর্তে কিছুর পূর্বাভাস লুকিয়ে আছে। এলিজাবেথের বুকের ভেতর হিম শীতল এক অনুভূতি ছড়িয়ে পড়ল। দয়া করে ওনার কোনো ক্ষতি করবেন না। নিমেষেই এলিজাবেথের ভেতরের তেজ স্তিমিত হতে দেখে রিচার্ডের ঠোঁটের কোণে এক তৃপ্ত হাসি ফোটালো। কোনো কথা না বলে আবারও গাল বাড়িয়ে দিল এলিজাবেথের দিকে। এলিজাবেথ বুঝতে পারল তার প্রতিটি প্রতিরোধ এখন ভঙ্গুর, সম্পূর্ণভাবে রিচার্ডের ইচ্ছের বন্দী। গলায় জমাট বাঁধা দলা শক্ত ঢোক গিলে ভিতরে ঠেলে দিল এলিজাবেথ। তবু ঠোঁট বারবার ভেঙে আসছে, বুক ধক ধক করছে। শ্বাস আটকে প্রকম্পিত শরীর অগ্রসর হলো রিচার্ডের গালের দিকে। তুলতুলে নরম ঠোঁট আলতো করে ছুঁয়ে দিল রিচার্ডের গালের কাটা দাগে। মুহূর্তেই রিচার্ড পেছন থেকে এলিজাবেথের মাথা খপ করে চেপে ধরল। কোনো ভূমিকা ছাড়াই নিজের কাছে ওষ্ঠদ্বয় মিশিয়ে দিল এলিজাবেথের তুলোর মতো নরম ওষ্ঠে। এলিজাবেথের চোখের মনি বড় বড় হয়ে যায়, শরীর ছটফট করতে থাকলো মুক্তির জন্য। এলোপাথারি ঘুষি বসাতে শুরু করলো রিচার্ডের পাথরের মতো শক্ত বুকে।
কিন্তু রিচার্ড ছিল অটল তার নিটোল অভিপ্রায়ে। রিচার্ডের ঠোঁট ক্রমশ গভীর থেকে গভীরতর হতে থাকলো এলিজাবেথের ঠোঁটের ভাঁজে। এক অদ্ভুত দক্ষতায় সে তার রাজত্ব বিস্তার করতে থাকলো। শ্বাস প্রশ্বাস মিলেমিশে একাকার হয়ে গেল দুজনের, যেন দেহের সীমারেখাগুলো মুছে গেছে এক মুহূর্তেই। রিচার্ড শেষমেশ এলিজাবেথকে ছাড়লো, তার ইচ্ছের উগ্র প্রকাশ মিটিয়ে। ঠোঁটের উপর চালিয়েছিল শুধু চুম্বন নয়, দাঁতের দাগও। এলিজাবেথের ঠোঁট ফুলে ওঠে, দুহাত দিয়ে ঠোঁট চেপে ধরে হাঁপাতে থাকে। রিচার্ডের জিভ আর ঠোঁটের নির্মম দখলে শ্বাস নিতেও ব্যর্থ হয়েছিল এলিজাবেথ। ঠোঁটে জ্বলন্ত ব্যথা ছড়িয়ে পড়ে, যেন আগুন ছুঁয়ে গেছে। রিচার্ড একপাশে সরে এসে হাতের পিঠ দিয়ে ঠোঁট মুছতে থাকে। ত্যাজ্যা দৃষ্টিতে এলিজাবেথের দিকে তাকাই এক পলক। হাতের পিঠ সিক্ত হলো তাজা রক্তে। রিচার্ডের ঠোঁটে রক্তের দাগ দেখে বোঝা গেল এলিজাবেথও চুপ থাকেনি। নিজের ক্ষোভের প্রতিশোধ নিতে ঠোঁটে গভীর দন্ত চিহ্ন বসিয়েছে সে। নীরবে ঠুকরে কেঁদে ওঠে এলিজাবেথ। আমি এতিম, তাই এমন করছেন আমার সাথে না? আমি দুর্বল, এজন্যই এত কষ্ট দিচ্ছেন। একদম মিহি গলায় বলল এলিজাবেথ। রিচার্ড ভ্রুজোড়া কুঁচকে ফিরে তাকালো ক্রন্দনরত এলিজাবেথের দিকে। পরপর কিছুটা বিরক্তি মাখা স্বরে বলল, পুরুষের সতীর্থের যদি কোনো দাম থাকতো তাহলে বিশ্বাস করো এলিজাবেথ, তুমি আমাদের ফার্স্ট নাইটের পরপরই কোটিপতি হয়ে যেতে। নিজেকে এতিম বা দুর্বল বলে ছোট করতে না। তবে এটাও ঠিক, তুমি মোটেও কোনো অবলা সবলা নারী নও, বরং সাহসী আর বেপরোয়া। ঠিকই আমার এতদিনের গর্ব, আমার একত্রিত ভার্জিনিটি ছিনিয়ে নিলে। কি দিনকাল এলো রে! ছেলেরা যেন এখন খোলা আমানত, আর মেয়েদের লজ্জা রিলসের লাইকের মতো। সময় বুঝে উঠাও। অটোমেটিক কান্না থেমে গেল এলিজাবেথের। রিচার্ডের দিকে ফিরল ওর বিস্মিত চোখ জোড়া। শুকনো গলায় বলল, সত্যি করে বলুন তো, কিছু কি খেয়েছেন আজ আপনি? খেয়েছি তো, দুষ্টু পানি। রিচার্ডের অজানা কণ্ঠস্বর, স্বরে রাগ নেই তবুও গম্ভীর। এলিজাবেথ বুঝতে পারল না, বলল, ওটা আবার কি? ওই যে তোমার মুখের ভেতরে থাকে যে, মাত্রই টেস্ট নিলাম যেটার। এতটাও স্বাদ না, মুভিতে যতটা বাড়িয়ে বাড়িয়ে দেখায়। ভ্যাবাচাকা খেয়ে গেল এলিজাবেথ। কষ্ট লজ্জা সবকিছু মিলিয়ে আবারও কান্না করতে থাকে। শক্ত গলায় ধমক দিল রিচার্ড। এই মেয়ে, এভাবে মরা কান্না করছো কেন? বিধবা হয়ে গিয়েছো? কানা হয়ে গিয়েছো নাকি? জলজান্ত মানুষকে মৃত বানিয়ে ফেলছো। এলিজাবেথ এবার ধরেই নেয় রিচার্ড পাগল হয়ে গিয়েছে। আকুতি ভরা টলটলে চোখে চেয়ে বলল, আপনি পাগল হয়ে গিয়েছেন? দয়া করে পাবনায় যোগাযোগ করুন, ওরা ওদের রুগীকে এসে নিয়ে যাক, আমাকে একটু মুক্তি দেখ। আবারও ধমক দিল রিচার্ড। চুপ! পরপরই খুবই হতাশাগ্রস্ত স্বরে আওড়ায়। বোখারেট। এলিজাবেথের মাথায় বারবার শুধু তাকবীরের কথাই ঘুরছে। ভাবতেই বুকের ভিতর শক্তিশালী চাপ অনুভূত হচ্ছে। চোখ জোড়ায় অসহায়তা ভরা, নিস্তেজ স্বর। দয়া করে ওনাকে কিচ্ছু বলবেন না, আপনার শত্রুতা তো আমার সাথে না। আমাকে মেরে ফেলুন, মানুষটা অসুস্থ, ওনাকে সুষ্ঠুভাবে বাঁচতে দিন দয়া করে। এবার বিরক্তে উচ্চারণ করে রিচার্ড, চিবিয়ে চিবিয়ে বলল, তোমাকে একদিন আমার পুরানো জুতার কালেকশন দেখাবো, যেটা পছন্দ হবে ওইটা দিয়েই গালে বসাবো। অপমানে নাক মুখ কুঁচকে ফেলল এলিজাবেথ। হঠাৎ করেই মাথায় এলো রিচার্ড নিশ্চয়ই তাকে ভয় দেখাতে চেয়েছে। না হয় লুকাস হসপিটালের বাইরে কেন থাকবে? তাদের রাজ্যে ধ্বংসযজ্ঞ চালাতে কোনো সময়ের প্রয়োজন পড়ে না। তাদের সাম্রাজ্য এতটাই শক্তিশালী। ভাবনার টান পড়ল রিচার্ডের গম গম স্বরে। এই মেয়ে, চুলের এই অবস্থা কেন? আঁচড়াও না। মেয়েদের নিজের প্রতি যত্ন, সাজগোজ সবকিছুই তাদের মানসিক শান্তির প্রতিফলন। এলিজাবেথ এই কয়েকদিনের টানাপোড়েনে নিজের প্রতি কোনো যত্ন নিতে পারছে না। সমস্ত অনুভূতি যেন এক জটিল দোলাচলে আটকে গেছে। তপ্তশ্বাস ফেলল এলিজাবেথ, নাক মুখ কুঁচকে গদগদ বচন শব্দে বলল, একটু মানসিক শান্তি দিন দয়া করে, শুধু মাথার কেন, সব চুল আঁচড়াবো।
রিচার্ড ঠোঁট কামড়ে ভ্রু গুছিয়ে দেখলো এলিজাবেথকে কয়েক সেকেন্ড পর পর ঠোঁট কামড়ে হেসে উঠে দাঁড়ায়। টান পড়ল এলিজাবেথের হাতে। চমকে রিচার্ডের হাতের দিকে তাকায় এলিজাবেথ। রিচার্ডের গম্ভীর গাল। চল, হেল্প করছি। ওকে টেনে বাথরুমের দিকে নিয়ে যেতে থাকলো রিচার্ড। চোয়াল ফাঁক হয়ে গেল এলিজাবেথের। পা শক্ত করে রাখে ধাতব মেঝেতে। আরে আরে কি করছেন আপনি? কি পাগল হয়ে গিয়েছেন? ছাড়ুন, হাত ছাড়ুন। আচ্ছা আচ্ছা, আঁচড়াবো আমি চুল। ছেড়ে দিল রিচার্ড। স্বস্তির নিঃশ্বাস ছাড়ে এলিজাবেথ। রিচার্ড এবার গিয়ে খুব আয়েসি ভাবে বসলো বেডে। বিছানায় গা এলিয়ে দিয়ে হাস্কি ভয়েসে বলল, শুনলাম তোমার স্বামী বাড়িতে নেই, তাই ভাবলাম একটু এসে সঙ্গ দিই। এলিজাবেথ দূরে দাঁড়িয়ে শান্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকে রিচার্ডকে। কাত হয়ে শোয়ার জন্যে ঘাড়ের চুলগুলো এক সাইডে সরে যায়। এলিজাবেথের পূর্ণ দৃষ্টি রিচার্ড ঘাড়ের ধনুকের তীরের সেই ট্যাটুতে। আবারও ভিজে এলো চোখ। অতিরিক্ত কোনো কিছু ভালো নয়। যেমন দুঃখের নির্দিষ্ট মেয়াদ নেই, তেমনি তা সবার কাছে অপছন্দের, এমনকি ঘৃণিত। এলিজাবেথের ব্যথাতুর কণ্ঠে গুরুতর কথাটাকেও হেসে উড়িয়ে দিল রিচার্ড। শূন্যে দৃষ্টি নিক্ষেপ করে ভাব হেলিশ ভাবে বলল, দুঃখ পাইলে মানুষ পাথর হইয়া যায়, আর আমি হইছি নষ্ট। ভাগ্যিস আপনি কষ্ট দিয়েছিলেন, না হলে কখনো আমি বুঝতেই পারতাম না যে কষ্টের পর একদিন এতটা গভীর শান্তিপূর্ণ সুখ আসে, যা আমৃত্যু আমাকে শিখিয়ে দিয়েছে জীবনের আসল মর্ম। এলিজাবেথ এই কথাটা রিচার্ডকে জ্বালানোর জন্যে বললেও আদতেও গায়ে মাখল না রিচার্ড। সাবলীলভাবে উঠে দাঁড়ায়। গুট গুট পায়ে এসে দাঁড়ায় এলিজাবেথের সামনে। নিজের কুটিল হাতে তুলে নিল এলিজাবেথের হাত। এলিজাবেথের দৃষ্টি স্থির, তেমনিও শূন্য অভিব্যক্তি। কোটের পকেট থেকে রুমালে পেঁচানো একটা বস্তু এলিজাবেথের হাতের মুঠোয় দিল রিচার্ড। অতঃপর অদ্ভুত এক দৃঢ় স্বরে বলল, মানুষের যত্ন পাওয়াও এক ধরনের রিজিক। তোমার কপালে যতটা লেখা আছে ঠিক ততটাই পাবে, না কম না বেশি। থেমে I am very cold, emotionless, and psycho type of person. You are lucky if it turns soft for you. সঙ্গে সঙ্গে রিচার্ড জানালা দিয়ে লাফ দিল। এলিজাবেথ ছুটে গিয়ে বিছানার উপর উপুর হয়ে পড়ল। রুমালে কি ছিল তা দেখারও প্রয়োজন বোধ করল না। বালিশের নিচে রেখে নিজের ভাঙা পৃথিবীর ভারে অঝরে কাঁদতে শুরু করলো। জীবনটা যেন মাঝ সমুদ্রে আটকে গেছে। চারপাশে শুধু পানির বিশালতা, কিন্তু বাঁচার কোনো উপায় নেই। সাঁতার জানে না এলিজাবেথ, অথচ এখানেও থাকতে পারছে না। দম বন্ধ হয়ে আসছে, কিন্তু ঝাঁপ দিলে নিশ্চিত মৃত্যু। জীবন কি সত্যি এমন যেখানে বাঁচাও যন্ত্রণা আর মরাও মুক্তি নয়? বারবার কলিং বেল চাপার পরও কোনো সাড়া নেই। দরজার বাইরে দাঁড়িয়ে তাকবীরের মনে অজানা শঙ্কা বাসা বাঁধে। উপায় না দেখে নিজের কাছে থাকা অতিরিক্ত চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো। কাল সারা রাত তাকবীর হসপিটালে ছিল। এলিজাবেথ একাই ছিল হোটেলে। কয়দিন যাবতই তাকবীরকে রাতে হসপিটালে থাকতে হচ্ছে। এলিজাবেথ থাকতে জোরও করলেও রাজি হয়নি তাকবীর। সন্ধ্যা রেয়ানকে নিয়ে পাঠিয়ে দিয়েছিল তাকবীর। ভেতরে ঢুকতেই শূন্য ঘরের নিস্তব্ধতা তাকবীরকে আরো অস্বস্তিতে ফেলে দিল। এলিজাবেথের কোনো সারা শব্দ নেই। তাকবীর কয়েকবার ডাকলো, এলোকেশী তুমি কোথায়? কিন্তু কোনো উত্তর এলো না। তাকবীর সরাসরি এলিজাবেথের রুমের দিকে এগোলো। রুমে ঢুকেই পায়ের নিচ থেকে মাটি সরে গেল। 2 কদম পিছিয়ে গা ঠেকলো দরজার ফ্রেমে। মেঝেতে শুকিয়ে যাওয়া গাঢ় রক্তের দাগ। রক্তমাখা এক ছদ্মবেশী ব্যক্তি মেঝেতে পড়ে আছে, নিথর, মুখটা আংশিক ঢাকা। তবে শরীরের অবস্থা দেখে ভয় চেপে বসলো তাকবীরের বুকের মধ্যে। পাশে তাকাতেই রক্ত হিম হয়ে গেল। খাটের পাশে হাঁটু ভেঙে বসে আছে এলিজাবেথ, চুপচাপ নিথর। এলিজাবেথের জামা রক্তে মাখামাখি। পায়ের কাছে পড়ে আছে একটি ছুরি, ফল কটাও রক্তে ভেজা। তাকবীর ছুটে এলিজাবেথের কাছে গেল। এলোকেশী, কোনো সাড়া নেই। তাকবীর আরো কাছে গিয়ে এলিজাবেথের কাঁধ ধরে ঝাঁকাতে থাকলো। এলোকেশী, এগুলো কি? ঠিক আছে তো তুমি?
এলিজাবেথ কোনো উত্তর দেয় না। ওর চোখ দুটি এক দৃষ্টিতে লাশের দিকে স্থির হয়ে আছে। পৃথিবীর সব শব্দ থেকে দূরে সরে গিয়েছে এলিজাবেথ। তাকবীর এবার ভয়ে কাঁপতে কাঁপতে লাশটির দিকে এগোলো, নাকের কাছে আঙ্গুল রাখলো। নিথর শরীরটি একদম ঠান্ডা, মৃত্যু নিশ্চিত। ঘরে যেন মুহূর্তেই শীতল অন্ধকার নেমে এলো। তাকবীর আবার ছুটে গিয়ে এলিজাবেথের সামনে হাঁটু গেড়ে বসলো। এলো কিসে? প্লিজ কথা বলো, এটা কিভাবে হলো? কিন্তু এলিজাবেথের চোখের সেই শূন্য দৃষ্টি আর কাঠের মূর্তির মতো বসে থাকা, ঘাবড়ে যায় তাকবীর। যেই কোনো সময় হোটেল স্টাফ আসতে পারে। হঠাৎ তাকবীর কিছু না বুঝেই ছুরিটি হাতে তুলে নিল। ভালোভাবে ছুরিতে এফোর ওফোরের দিক দিয়ে নিজের আঙ্গুলের ছাপ বসাতে থাকে। এলিজাবেথ নিস্তেজ স্বরে বলল, এবার কি আমার জন্য খুনের দায়টা নিজের ঘাড়ে নেবেন? তাকবীর আঙ্গুলের ছাপ দৃঢ়ভাবে বসাতে বসাতে বলল, তোমার সুরক্ষার জন্য সব করতে পারি। হঠাৎ করে পাগলামি করতে থাকে এলিজাবেথ। নিজের শরীরে আঘাত করতে থাকে আর বলতে থাকে, আমি খুন করেছি আমি। তাকবীর এলিজাবেথকে শান্ত করার চেষ্টা করলো। শান্ত হতে চায় না এলিজাবেথ। চিৎকার করে করে কাঁদতে থাকে আর নিজেকে খুনি বলতে থাকে। তাকবীর বহু কসরতে এলিজাবেথকে শান্ত করে। তাও এলিজাবেথ প্রলাপ আলাপের মতো বিড়বিড় করে বলতে থাকে, আমি খুনি। সবাই আমাকে খুনি বলবে, পুলিশ ধরে নিয়ে যাবে আমাকে। তুমি খুনি নাও, থামতে বলেছি আমি। শক্ত গলায় ধমকে থাকলো এবার। তাকবীর আবার নরম হয়ে জানতে চাইলো এলিজাবেথের কাছে। কিভাবে হয়েছে সম্পূর্ণ ঘটনা খুলে বলো আমাকে। এলিজাবেথ শুরু থেকে সম্পূর্ণ কথা বলতে লাগলো। এলিজাবেথের ঘুম বরাবরই পাতলা। সবেমাত্র ঘুমিয়েছিল এলিজাবেথ। হঠাৎ ঘরের ভেতর একটা অদ্ভুত শব্দ হলো। মস্তিষ্ক কিছুটা সজাগ হলেও শরীর ঘুমের ভারে তলিয়ে গেল আবারও। একসময় মুখে উষ্ণতার ছাপটা অনুভব করলো। কারোর গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে। সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে এলিজাবেথের। কিছু বোঝার আগেই শক্ত হাতে কেউ ওর মুখ চেপে ধরলো। নিঃশ্বাস আটকে আসতে শুরু করলো এলিজাবেথের। আততায়ীর মুখ কালো কাপড়ে বাঁধা, ফলে তার পরিচয় বোঝা অসম্ভব। আতঙ্কে বিছানার উপর হাত পা ছুঁড়ে ছটফট করতে থাকে এলিজাবেথ। আকস্মিকভাবে ওর হাত বালিশের নিচে চলে যায়। হাতের তলায় কিছু শক্ত জিনিস অনুভব করলো। রিচার্ডের দেওয়া রুমালের ভিতর লুকানো একটা ছুরি। সেই রুমালের কথা এলিজাবেথ একেবারেই ভুলে গিয়েছিল। সহসায় বাঁচার তাগিদে এলিজাবেথ ছুরিটা তুলে নিয়ে এলোপাথারি চালাতে থাকে। আততায়ীর শরীরে আঘাত লেগে তার কণ্ঠ থেকে বিচ্ছিন্ন আর্তনাদ বেরিয়ে এলো। একসময় ছুরিটা সরাসরি তার গলায় গিয়ে ঢুকে গেল। লোকটা মাটিতে পড়ে ছটফট করতে করতে নিথর হয়ে গেল। সাহস সঞ্চয় করে সহসা এলিজাবেথ লাইট জ্বালায়। দৃশ্যটা ভয়াবহ। আততায়ীর গলা থেকে গাঢ় লাল রক্ত গড়িয়ে মেঝে ভিজিয়ে দিচ্ছে। নিথর দেহটা মেঝেতে পড়ে আছে। রিচার্ডের কথা শুনতেই পায়ের রক্ত তিরতির করে মাথায় উঠে যায় তাকবীরের। তবে এখন পরিস্থিতি অনুকূলে নেই। তাকবীর এলিজাবেথকে টেনে তুলে দাঁড় করালো। ব্যস্ত হাতে কেবিনেট থেকে এলিজাবেথের জামা এনে হাতে ধরিয়ে দিল ওর। এলিজাবেথ বিস্মিত চোখে তাকিয়ে দেখছে তাকবীরের কাণ্ড। তাকবীর এলিজাবেথকে রুমের থেকে বের করে ওর রুমের দিকে ঠেলে পাঠাতে পাঠাতে বলল, গো, এক্ষুনি শাওয়ার নিয়ে আসো। কিন্তু কোনো কিন্তু না, তুমি কিছু করোনি। এটা শুধুমাত্র একটা দুঃস্বপ্ন ছিল, আন্ডারস্ট্যান্ড? তাকবীরের স্বর আগের চেয়ে খানিকটা তীব্র হলো। শক্ত গলায় কথাগুলো বলে এলিজাবেথকে ঠেলে দরজার দিকে পাঠিয়ে দিল একরকম জোর করেই। আবার গেল রুমে। নিথর দেহের পাশে গিয়ে দাঁড়ালো। কোনো আবেগের লেশমাত্র দেখা গেল না মুখে, বরঞ্চ লাশের বুকের উপর পা রেখে দুবার আঘাত করলো যেন রাগের চূড়ান্ত বহিঃপ্রকাশ। পরপর মোবাইল বের করে দ্রুত রেয়ানকে ফোন দিল।
কথা শেষ করে ফোন পকেটে রেখে দিল। হঠাৎ চোখ পড়ল এলিজাবেথের বিছানার দিকে। কিছু একটা সন্দেহ বুকে চেপে এগিয়ে গেল। বালিশটা সরাতেই নজরে পড়ল এলোমেলো পড়ে থাকা সেই রুমালটা। তাকবীর রুমালটা হাতে তুলে নিতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটি কাগজ। কাগজটার ভাঁজ খুলতেই তাকবীরের কপালের পাশের রগগুলো তীব্রভাবে স্পন্দিত হতে লাগলো। মুখে ক্রমশ জমাট বাঁধতে থাকা রাগ যেন বিস্ফোরণের অপেক্ষায়। আমার জিনিস অমূল্য, যেখানে স্পর্শ করলেই ঝলসে যাবে। আজ পর্যন্ত কেউ তা ছুঁতে পারেনি, আর কখনো পারবে না। তোর নামমাত্র স্বামীকে কখনো তা ছুঁতে পেরেছে? সে তো ছলনায় বাঁধা। গেট রেডি, উইন্টার ইজ কামিং। I want you in my blanket.